ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্লাসটার মধ্যে দলিল কিভাবে বুঝতে হয় সেটা বুঝবো ইনশাল্লাহ। হ্যাঁ, দলিল কিভাবে বুঝতে হয়? হ্যাঁ, এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ নকশাটা কম্পিউটারে কিভাবে মাপা যায় এটা সেটাই আগে করাইতাম, কিন্তু এই কম্পিউটারে একটু সমস্যা, এই জন্য ওইটা একটু প্রসেস করতে হবে, এই জন্য পরে দেখাবো। ওইটা আগে আর কি দলিলটা দেখাই ইনশাল্লাহ। তো দেখেন আমি একটু কেউ কথা বলবেন না, কথাটা একটু বন্ধ রাখেন তাহলে ভালো হবে। আচ্ছা দেখেন, এখানে এখন বর্তমানে দলিল যেগুলা এগুলো খুবই সহজ, একটা ফরম সিস্টেম। তো এগুলা বাইরে এখান থেকে সাউন্ড আসতেছে, সবাই একটু মিউট রাখবেন। হ্যাঁ, আপনার এখান বন্ধ থেকে হয়েছে? সাউন্ড আসার যদি সম্ভাবনা থাকে অবশ্যই মিউট রাখতে হবে। তো দেখেন, বর্তমানে যে জমিনে যে গুলো আছে, এটা একটা ফরমের মতো, শুধু 22টা পয়েন্ট আছে। এগুলো কি আপনি এ, পূরণ করলেই দলিল হয়ে যাবে। এগুলো সব কম্পিউটারে কি, যারা এই যে ভূমি অফিসের কাছাকাছি রেজিস্ট্রি অফিস আছে না, ওখানে দেখবেন কয়েকজনে কম্পিউটার নিয়েই বসে আছে, ওরা নিজস্ব এর মধ্যে ওরা ফরম্যাট করে রাখছে। আপনি নাম ঠিকানা মৌজা টোজা এগুলো নিয়ে গেলে ওরা এই নাম ঠিকানা, এরপরে আপনার এই টাকা পরিমাণ টরিমাণ এগুলো খালি একটু অ্যাড করে দলিল তৈরি করে ফেলে আর কি। আচ্ছা দেখেন, এক নম্বরে যেটা জানা হবে, এক নম্বরে থাকবে নিবন্ধন কার্যালয়ের নাম। এক নম্বরে কি, যে রেজিস্ট্রি অফিসে আপনি ভূমি মানে দলিলটা করতেছেন। আর দলিল কি জিনিস, দলিলটা হচ্ছে কোনো একটা জমি যখন আপনি ক্রয় করেন, সেই ক্রয় করার বিস্তারিত বিবরণ যে ইয়ার ভিতরে স্টাম্পের মধ্যে সই করে লেখা থাকে, এগুলো হচ্ছে দলিল। মানে এটা আপনার খতিয়ান তো মনে করেন আপনি বাবা থেকে দাদা থেকে সম্পদ পাইলেন, তখন আপনার দলিল না থাকলেও খতিয়ান থাকবে। কিন্তু যখন আপনি আরেকজন থেকে কি করবেন, জমি ক্রয় করবেন কোনো কিছুর বিনিময়ে, তখন কিন্তু দলিলটার মধ্যে বিবরণটা লেখা রাখতে হবে, কেননা খতিয়ানের মধ্যে কি বিস্তারিত লেখার কোনো সিস্টেম নেই। বললাম ভাই একটু মিউট থাকতে হবে। অনেক কথা আছে। মিউট নাই? আওয়াজের সমস্যা হচ্ছে এই কার কথা আছে। মিউট করে দিলে আবার আনমিউট করেন কেন? আমি তো মিউট করে দিছিলাম, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, আপনি কোনো দোকানে আছেন। আচ্ছা যাক, দেখেন, এক নম্বরে নিবন্ধন কার্যালয়। আমি আমার সাউন্ড হইলে ক্লাস করাতে পারি না, এটা ঝামেলা। তো এগুলা ভাই আপনাকে তো মিউট করে দিতেছি বারবার, আপনি মানে আনমিউট করেন কেন? আচ্ছা দেন, আমি করতেছি না, ওই বুঝতেছি না এই জন্য। একটু আমি আনমিউট করে দিচ্ছি, আপনি আপনারা কি মিউট করে দিচ্ছি, আনমিউট করবেন না। প্রশ্ন কোনো থাকলে আমার কাছে হাত তুলে, এভাবে এই যে হাত তোলা সিস্টেম আছে, ওইভাবে অথবা অনুমোদন নিয়ে তারপরে আপনি আনমিউট করেন। দেখেন, সাব রেজিস্ট্রি কার্যালয়, যেমন এখানে লেখা আছে কুমারখালী কুষ্টিয়া, এটা একটা কুষ্টিয়ার দলিল। দুই নাম্বার, দলিলের সার সংক্ষেপ। ঠিক আছে, দলিলের প্রকৃতি, মৌজার নাম, পুরসভা, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা। হ্যাঁ, দলিলটা কি ধরনের, সাব কবলা না হেবা দলিল, এই যে এগুলা। এরপরে 149 নং এনায়েতপুর, এটা হচ্ছে মৌজার নাম আর কি। যদু বয়রা, এটা হচ্ছে পুরসভা বা ইউনিয়নের নাম। কুমারখালী
এটা তো থানা, আর কুষ্টিয়া এটা জেলা আছে। যাক, এরপরে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ কতটুকু, এখানে পরিমাণটা লেখা থাকবে। 0.135, 0 দশমিক মানে 0.135, মানে এখানে 13.5% আর কি। হ্যাঁ, জমি, জমির শ্রেণীটা কি, ধানি এবং বিঠা, মূল্য 5 লক্ষ টাকা মূল্য মাত্র। আজকে আমরা ফেসবুক থেকে লাইভ করতেছি না, যেহেতু এভাবে ফেসবুক থেকে লাইভ করলে এটার মধ্যে একটু দেখতে একটু সমস্যা হয়, আমি সরাসরি ক্লাসটা দিয়ে দিব ফেসবুকে ইনশাল্লাহ। তো এখানে এই যে সম্পত্তির পরিমাণটা 2 নাম্বার এতেও পরিমাণটা লেখা আছে, দেখছেন? এখানে দেখলে আপনি কতটুকু পরিমাণ, ওই দশমিকের পরে আমি যেরকম একটা কথা বলছিলাম না, 2 ঘর পর্যন্ত একটা দশমিক দিয়ে ধরবেন, দশমিকের পরেও আর একটা দশমিক দিয়ে ধরবেন, তাহলে এখানে বুঝবেন 13.5%। এখানে অযুতাংশটা লেখা আর কি, 1350 অযুতাংশ এটা লেখা এখানে। তো আপনি এখানে বুঝবেন, এখানে লেখা আছে 0.13501 এটা 100 মানে 1 একর তো 100 শতাংশে 1 একর, তাই না? তো দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কি 2 ঘর পর্যন্ত শতাংশ, এর পরেরটা হচ্ছে অযুতাংশ, অথবা পুরাটা একসাথে বলতে পারবেন 1350 অযুতাংশ। এটাকে 100 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে, আপনার আসসালামু আলাইকুম হুজুর। শতাংশ বের হয়ে যাবে। জি বলেন। আমি বলতেছি হুজুর, এই স্ক্রিনটা একটু বড় করা যায় না? মানে বোঝা যাইতেছে না ক্লিয়ারলি। স্ক্রিন তো বড়ই আছে। ভাই দামটা আপনি দেখতেছেন না করবেন, দেখি? ডবল টাচ ভাই দিবেন, আমরা এবার তো গেছে? সঠিকভাবে দেখতে পাচ্ছি। যেহেতু হুম। স্পষ্ট দেখতেছি বড়ই আছে। বড় করতে পারবো, আপনি সমস্যা বেশি। নাই। এবার গেছে কিনা, জি জি, এখন আপনি এখন ঠিক দেখতেছেন আছে এবার? হুজুর। জি জি আপনি জি জি, মোবাইলটাকে এখন ঠিক আছে। পাতাইরা ধরবেন, পাতাইরা, হ্যাঁ, মোবাইলটা একটু পাতাইরা ধরবেন, দেখবেন আপনার স্ক্রিনটা অনেক বড় দেখা যাবে। আচ্ছা যাক, দেখেন তাহলে 2 নাম্বারের মধ্যে কি এখানে জমির পরিমাণটা আর দামটা এবং শ্রেণীটা বুঝতে পারবেন। 3 নাম্বারে দলিল গ্রহীতা এবং গ্রহীতাগণের নাম ঠিকানা, এখানে যারা দলিলটা গ্রহণ করতেছে মানে যার কাছে বিক্রি করছেন আপনি, তাদের নাম ঠিকানা, জি এই ছবি টবি এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? এই যে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে সব লেখা থাকবে। এই যে এখানে গ্রাম খুকসা থানাপাড়া, তারপরে খুকসা থানাপাড়া, এখানে বর্তমান ঠিকানা দুইটা একই, জানিপুর খুকসা কুষ্টিয়া। আচ্ছা যাক, 4 নম্বর দেখেন দলিল দাতা ও দাতাগণের নাম ঠিকানা লেখা থাকবে। আমি সবগুলি পড়তেছি আর কি, কোনটার মধ্যে কি আছে, এরপরে কোনটা দেখতে হবে সেটা আমি আপনাকে বলবো, যে অল্পতে একবারে সহজে পুরাটা দলিল পড়ে কি বুঝতে হবে না অল্পতে বুঝতে হবে, আমি বলবো ইনশাল্লাহ। এখন আগে একটু পড়ি কোনটার মধ্যে কি থাকে দলিলে। 4 নম্বরে দলিল দাতা ও দাতাগণের নাম ঠিকানা ছবি এগুলো থাকে আর কি, যেমন এখানে নাম ঠিকানা লেখা আছে। 5 নম্বর হচ্ছে ক্ষমতা প্রাপ্ত, মানে অ্যাটর্নি বা আম মুক্তারনামা, প্রতিনিধি অভিভাবকের নাম ঠিকানা, মানে যদি কি থাকে থাকে তাহলে এটা আর কি লেখা থাকবে এখানে, এই দলিলের মধ্যে মনে করেন নাই গে। 6 নম্বর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির বিবরণ, কি ইয়াতে পাওয়ারটা দিছেন, এটার পাওয়ারের তো কয়েক ধরনের ক্যাটাগরি আছে, আপনি কতটুক তারে পাওয়ার দিছেন, কি আপনি হস্তান্তর মানে পাওয়ার দিয়ে পাওয়ার উইথড্র করতে পারবেন, নাকি একেবারে পাওয়ার দিচ্ছেন আর উইথড্র করবেন না, অথবা একটা সময় নির্ধারণ করে দিচ্ছেন না কিভাবে দিচ্ছেন, এইগুলো এখানে লেখা থাকবে। 7 নম্বর হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির ন্যূন পক্ষে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ এখানে লেখা বিবরণ। থাকবে। কিছু বলতেছেন? জি, তফসিল পরিচয় বলে নাকি হুজুর ওইটারে? হস্তান্তরিত সম্পত্তির 25 বছরের মালিকানা, এটারে বলে ভায়া দলিল, ভায়া দলিল। ঠিক আছে? ওই যে আমরা ভায়া দলিল বলছিলাম না, বিক্রেতার পূর্বের যে 25 বছরের দলিল আছে এগুলোকে ভায়া দলিল বলে। সম্পত্তি কি উদ্দেশ্যে হস্তান্তর করতেছেন, বিক্রি করতেছেন, এটা সম্পত্তি মানে কোনো অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের লাগে, মাদ্রাসার লাগে, বিভিন্ন এর জন্য দেওয়া হয়। তো এটা কি এর কিসের জন্য এই ধরনের বিস্তারিত লেখা থাকতে পারে আর কি এখানে। সম্পত্তি দখল, ইজমেন্ট সত্ত্ব, হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য কোনো মন্তব্য থাকলে এগুলা। তারপর 8 নম্বর একাধিক ক্রেতা গ্রহীতার ক্ষেত্রে ক্রয়কৃত
বা অর্জিত জমির হারাহারি মালিকানার বিবরণ। এখানে পার্সেন্টটা লেখা থাকবে যদি একাধিক ক্রেতা থাকে। তারপরে 9 নম্বরে একাধিক ক্রেতা বা হস্তান্তরকারীর ক্ষেত্রে হস্তান্তরিত জমির হারাহারি মালিকানার বিবরণটা এখানে লেখা থাকবে। উপরেরটা লেখা থাকবে কি একাধিক ক্রেতা গ্রহীতার ক্ষেত্রে গ্রহীতা, আর এটা হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে গ্রহীতা মানে যে ক্রয় করছে তারটা, আর 9 নম্বর হচ্ছে বিক্রেতারটা। 10 যেটা নম্বর বিক্রি হচ্ছে সম্পাদনের তারিখ টারিখ এখানে লেখা থাকবে। 11 নম্বরটাই হচ্ছে মেইন। 11 নম্বরটা কি? এখানে মেন। তফসিল। আপনি একটা জমির মানে এক চোখে মানে এক নজরে অল্প সময়ে বুঝতে চাইলে সেটা দেখতে হবে তফসিলটা। কি দেখতে হবে বলেন? তফসিল। তফসিল পরিচয়। তফসিল। তফসিলটা দেখতে হবে। এটা মনে রাখবেন। আপনি যদি তফসিলটা দেখে বুঝে ফেলেন তাহলে আপনার পুরো দলিলটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। দেখেন এখানে জেলা লেখা আছে কুষ্টিয়া, মৌজা এনায়তপুর, থানা কুমারখালী, জেএল নং কত এটা লেখা থাকবে, আর এস নং এত, হ্যাঁ, ইউনিয়ন যদুবাইরা, ভূমি অফিস, সহকারী কমিশনার কুমারখালী, খতিয়ান, হ্যাঁ, আর এস এত, নামজারি খতিয়ান, মানে এই আর এস এর পরে বিএস খতিয়ানটা যেটা করছে পরে নামজারি করছে এটা 1027। হোল্ডিং নাম্বার মানে যে হোল্ডিং, একটা হোল্ডিং নাম্বার আছে না আমাদের ওই জি। ইয়ার, আপনি যে দাগ নাম্বারের সাথে একটা হোল্ডিং নাম্বার থাকে, হোল্ডিং নাম্বারটা এখানে লেখা থাকবে। দাগ নম্বর অঙ্কে কথায় লেখা থাকবে। যেমন 209 এখানে শ্রেণী কি ধরনের জমি, এটা ধানি। দাগের জমির পরিমাণ কতটুকু আছে, এখানে 25.20 একর মানে 25%। আপনার সবসময় একর লেখা থাকলে 2 ঘর পর্যন্ত শতাংশ ধরে বাকিটাকে অযুতাংশ ধরবেন, দশমিকের পরেরটা। তাহলে এখানে 2520 কি, এটা হচ্ছে অযুতাংশ, অথবা এই 25% .2520 একর। 20%। এখানে 25.20 আর কি, মানে 25% থেকে একটু বেশি, 25%। মানে আপনারা বুঝবেন কিভাবে, যেখানে একর লেখা এখানে 2 ঘরে এক দশমিকের পরেও একটা দশমিক দিয়ে ধরবেন, 2 ঘর পরে, তাহলে 25, এর মধ্যে একটা দশমিক দিয়ে ধরলে 25.20 শতাংশ ধরবেন আর কি। মানে এটা একরটা লেখা থাকে এখানে দশমিকের পরে এই যে পরিমাণটা লেখা থাকে এটার 100 ভাগের এত ভাগ এখানে লেখা আছে, 4 সংখ্যা থাকলে 1000 ভাগের এত ভাগ। ঠিক আছে? তো এখন আপনি এই যদি কি ধরেন 2520 পুরাটাকে 100 দিয়ে ভাগ দিলে আপনার আবার শতাংশটা বাইরে হয়ে যাবে। বুঝছেন? হ্যাঁ, জি বুঝতে পারছি। হুজুর। এটা না হলে 2 ঘর পর্যন্ত শতাংশ এইভাবে ধরবেন, এটাই সবচেয়ে সহজ। 2 ঘর পর্যন্ত শতাংশ সরাসরি 25.20 শতাংশ। এরপরে প্রাপ্য জমি, একটা হচ্ছে দাগের মধ্যে কতটুকু জমি আছে, আর একটা হচ্ছে প্রাপ্য জমি মানে যে বিক্রেতা তার প্রাপ্য কতটুকু জমি আছে। এখানে হচ্ছে 15.41 শতাংশ, মানে 15%, 15.5%-এর মতো জমি এই খতিয়ানওয়ালা মালিক। সে কতটুকু বিক্রি করবে এখান থেকে? এখান থেকে সে বিক্রি করবে 7.5%। কত বিক্রি করবে? 7.5 7.5 শতাংশ। বুঝতেছেন শতাংশ। আপনারা? হ্যাঁ, জি জি জি। সঠিক। হুজুর। এই যে 2 ঘরে পর্যন্ত কি করবেন, দশমিকের পরে 2 ঘরের পরে একটা আবার দশমিক দিয়ে ধরবেন। মনে করবেন প্রথম দশমিকটা নাই, হ্যাঁ, এটা আপনাকে সহজ বোঝার জন্য বলতেছে আর কি। তাহলে 7.5, তাহলে আপনি বুঝে নেবেন 7.5 শতাংশ। এরপরে দেখেন এই 1250 নম্বর আরেকটা দাগ আছে, সেটা বিটা। এখানে দাগের মধ্যে জমির পরিমাণ হচ্ছে আপনার 1% মাত্র। কি বলে, হ্যাঁ, 1%, ঠিক আছে, 1% জমি। তো এখান থেকে প্রাপ্য জমি হচ্ছে 0.5%, বিক্রিও করতেছে 0.5%। ওই যে দশমিকের পরে 2 ঘর পরে একটা দশমিক দিয়ে ধরলে দেখছেন বোঝা যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে বুঝবেন, এভাবে দেখেই বোঝা লাগবে আর কি। এরপর দেখেন 522 নম্বর, এটা দানি জমি। এইখানে জমি আছে 15%, দশমিকের পরে 15 মানে 15%। এরপরে এখান থেকে বিক্রি করতেছে মানে এই খতিয়ানওয়ালা কতটুকু পায়, এই খতিয়ানওয়ালা পায় 5% মাত্র, আর বিক্রি করতেছে এখানে বলে 5.5%। পাইছে 5%, বিক্রি করতেছে 5.5%। ঠিক আছে? সঠিক না। সঠিক না। সঠিক না। জায়গা এটা মনে করেন আছে না, অনেকে আছে জমি একটু তাকে বেশি বেশি চালায়, আমি অন্য দিক দিয়ে দিব আপনাদের।
এরকম বলে আর হুম কি। বইলে ছিল বিক্রি করে। আমার আব্বু এরকম একটা জমি কিনছে, জমি আছে 9 শতাংশ, কিনছে 10 শতাংশ দিয়ে, কয় এখানে খাস জমি আছে, খাস জমি দিয়ে দিছি। আলতু ফালতু কয়ে আর কি নিয়ে নেয়। আচ্ছা, জমির পরিমাণ কথায় 0.1350 একর, মানে ওই এখানে যে পরিমাণটা লেখা আছে মোট পরিমাণ 13.5 শতাংশ, 13.5 শতাংশ জমির এ, শ্রেণী অনুযায়ী জমির পরিমাণ বা মূল্য। শ্রেণী জমির পরিমাণ হচ্ছে 13.5 শতাংশ, মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। আর শ্রেণী হচ্ছে বিটা, আরেকটা জমি আছে সেটা 0.5 শতাংশ, সেটার মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এই মোট 5 লক্ষ টাকার জমি। তো দেখছেন এখানে তফসিলের মধ্যে সব বিস্তারিত এসে গেছে না? জি জি হুজুর এই জি। হুজুর এখানে জমির একটা প্রশ্ন মূল্যটা, করার ছিল আমার, হুজুর প্রশ্ন করবো হুজুর? জমির মূল্যটা যে দেয় হুজুর, এই মূল্যটার কারণে কি এই মূল্যের উপরে ডিপেন্ড করে ট্যাক্স দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার উপর মূল করে ট্যাক্সটা দিতে হয়। হুজুর এখানে আমার একটা তাহলে বিষয় তো জানার হুজুর ছিল। এটা কম দেওয়া ভালো। কম পেনশন করে এটা আরেকজনের সম্পত্তি নিয়ে যাবো। ঝামেলা আছে রে ভাই। কম দিলেও ঝামেলা আছে, আবার বেশি দিলেও ঝামেলা আছে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেন, কি জানি করতেছিলেন? হুজুর এখানে তো অনেক সময় দাম যেটা ধরে এর চাইতে বেশি দাম নিয়ে এক গ্রহীতের থেকে, তো ওই দামটা বেশি নিয়ে কিন্তু এখানে তো দেখে কম, এটার কারণটা কি? ওইটা ওই যে কারণটা হচ্ছে ট্যাক্সটা কম এটা দেওয়ার যে লেগে। মোজা রেট আছে, একটা হলো আপনার ওই যে ওইটা অন পুরো গ্রাউন্ডের দাম আপ ডাউন আছে। কাওলার টাকা কমের জন্য আর কি, কেন কাওলা করতে যে হ্যাঁ হ্যাঁ টাকাটা হ্যাঁ, ফি এটা দলিলের কমের টাকাটা জন্য যেন এই কম কাজটা আসে করে। এই জন্য কম লেখে আর কি। এটাই কারণ। কিন্তু কম লেখলে আর একটা সমস্যা আছে, আপনি যদি প্রিএমশন করে ফেলে আবার সেটাই। ঝামেলা। ঢাকায় কিন্তু এগুলি ঝামেলা হয় বেশি। হ্যাঁ, এই জন্য জমি কিনলে সঠিক দামটা লেখলেই ভালো, না হলে আপনি ঠকতেও পারেন। হুজুর ওটা তো প্রতিটা মৌজা মৌজায় বা আপনার সিটি এলাকায় পৌরসভার ভিতরে ওটা রেডি আছে। ওই রেড অনুযায়ী করলে সঠিক দলিল। হুম। না না না, আপনার মোজা রেট যেটা আছে ওইটার চেয়ে 5-6 গুণ বেশি দাম বিক্রি হয় এলাকায়। আপনি মোজা রেট দিলে মনে করেন ঢাকা শহরে আর জায়গা কিনা লাগবে না, আপনার ওই অনেক টাকা দিয়া সময় কমও বিক্রি হয়, হবে না। অনেক সময় কমও মৌজা রেট থেকে গ্রামে অনেক সময় কমও বিক্রি হয়। বলি ভাই, আমি বলে হয় না। ভাইয়া আমি বলছি যে যে সরকারি একটা যে রেট আছে ওইটা সঠিক থাকলে পরে ওইটা পেনশন করতে পারে না, এটা আমি জানি। হুজুর হ্যাঁ হ্যাঁ, প্রিএমশন করলেও মনে করেন ঠকবেন না আর কি। মনে করেন আপনি আরেকজনের থেকে একটা জমি কিনলেন, তার বায়ে প্রিএমশন করে ফেলাইলো, তখন আপনি যদি জমির রেটটা বরাবর রাখেন তাহলে তো আপনি ঠকবেন না। আর যদি আপনি কম সরকারি ভাবে ধরেন তাহলে তো আপনি ঠকবেন। আবার বেশি হুজুর ধরলে আবার মিথ্যে। পেনশন কি যারা বুঝতেছি না একটু হুজুর, চালাক, হ্যাঁ, মানে পেনশন পেনশন বলতে কি আপনি জমি বুঝতেছি না হুজুর। প্রিএমশন পেনশন মানে না, আপনি জমিটা পেনশন। ক্রয় করলে আপনার জমির পার্শ্ববর্তী কেউ থাকলে অথবা তার ওয়ারিশ থাকলে সেই জমিটা আপনার থেকে নিয়ে নিতে পারবে। এটা সরকারি একটা আইন আছে এবং শরীয়ত সম্মত জমি একটা আইন নিলে আছে। জমি লিখতে পারেন এরকম না। অগ্রাধিকার, অগ্রাধিকার যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কথা। অগ্রাধিকার, অগ্রাধিকার যেটাকে বলে, হ্যাঁ। এটা মনে করেন যেমন মনে করেন আপনি, আমাদের এখানে কিছুদিন আগে একটা জমি বিক্রি হয়েছে, আমার ভাই বিক্রি করছে। তো আমার ভাই কি করতে চাইছিল, আরেকজনের কাছে বিক্রি করতে চাইছিল। তো এই জমিটার ওই মানে মাঝে একটা আপনার আছে, খাল আছে, ছোট খাল। এখন যে যার কাছে বিক্রি করতে সেই খালটা ভরাট করে দিবে, ভরাট করে দিলে আমাদের বাড়ি ঘর আপনার মনে করেন পানিতে ডুবে যাবে। তো এই যে উনি অনেক বেশি দামে কিনে নিতে চাইছিল, কিন্তু আমরা মনে করেন ইচ্ছা করলে প্রিএমশনের ইয়াতে জুড়ে আমরা ওনার থেকে জমিটা নিয়ে নিতে পারবো। এটাই আর কি প্রিএমশন মানে, বা অগ্রাধিকার বলে আর কি। অথবা কোনো সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা যার পাশের জমি কোনো সুযোগ সুবিধা আছে, আপনি অন্য জনের কাছে বিরোধী মানে সূত্রদামি করে বিক্রি করতেছেন, তাহলে পাশের জমি যার অথবা যার রাস্তার সুবিধা আছে এদিক দিয়ে সে এই জমিটা কিনতে পারবে। আর যদি ওয়ারিশ হয় তার তো কথাই নাই, ওয়ারিশ হলে ওয়ারিশ আগে কিনতে পারবে। মানে আচ্ছা ওটা যাক, কিনতে হবে হুজুর, কিনে নিতে হবে। কিনে তো অবশ্যই নিতে হবে, কিনা তো ছাড়া কি বাংলা দিবে, দিব। টাকাটা দিতে হবে মানে। আপনি মনে করেন অনেক সময়, এই কিছুদিন মানে আগে আইনি আমার ভাবে দিতে আমার একটা বাধ্য। জমি এই আমার ভাই টাকা আমার আপনাকে পর্দায় বিক্রি কোর্টে করতেছে। অ্যাডভান্স জমা দিয়ে মামলা করতে হবে। হ্যাঁ, অনেক সময় অ্যাডভান্স দেওয়া লাগে, অনেক সময় অ্যাডভান্স দেওয়া লাগে না, মামলা মোকদ্দমা করে 5-7 বছর পরেও দেওয়া যায়, মুসলিম আইনে এরকম আছে। তো দেখা যায় আমাদের জমির দাম হচ্ছে মনে করেন 5-6 লাখ টাকা, বিক্রি করবো 10 লাখ টাকা। এখন আমি বলছি যে আমি প্রিএমশন করে হইলো এই জমিটা নিবো, ঠিক আছে, আমার মাদ্রাসার সাথে লাগবেই লাগবে। তো পরে বাধ্য হয়ে আমার কাছে বিক্রি করছে, এরপরে আর কেউ নেয় নাই, কিন্তু আমি 9 লাখ টাকা করে কিনছি। জমির দাম 6 লাখ, কিন্তু 3 লাখ টাকা করে বেশি দিয়ে হইলো কিনতে হয়েছে। এটা জমির দরকার, দরকারের প্রেক্ষিতে অনেক সময় অনেক কিছুই কি করতে হয়, বেশি আর কম এটা চিন্তা করা স্বীকার যায় না। করতে আচ্ছা হয়, দেখেন, ত্যাগ স্বীকার করতে হ্যাঁ হয়।
হ্যাঁ হুজুর, হ্যাঁ আমার 12 একটা নাম্বার প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা দেখি অনেক সময় রেজিস্ট্রি করতে গিয়ে ঝামেলায় পড়ি আর কি। ও যাদেরকে দিয়ে দলিল করাই বা যারা করে, এরা অনেক সময় দেখা যায় আমাদের রেজিস্ট্রি খরচ বিভিন্ন ভাবে ধরে। এপি অর্ডার, অমুক তমুক এগুলা বলে, এগুলা হুজুর কিভাবে নির্ধারণ করে, এটা যদি একটু বলতেন আর কি। এটার বিভিন্ন আছে। জমি আপনি যদি একটু গুগলে লেখা দেখেন যে জমির কি কি খরচ, গুগলে অথবা ইউটিউব থেকে একটু একবার দেখে নিয়েন। এটা হচ্ছে কি আপনার মনে করেন সরকারি বিভিন্ন ফি আছে, এটা ট্যাক্সের কয়েকটা প্রকার আছে, যেমন আপনার একটা উৎস কর আছে, আরো বিভিন্ন ইয়াতে আছে আর কি। কারণ সবগুলো আমার জানাও না, আমি তো দলিল লিখি না, ঠিক আছে। জি জি। আমি নিজে এমনি দলিল করছি, কিন্তু ওই রকম না, আমরা হেবা দলিল করছি, এই জন্য আমার এই দলিলের কোন ফিটা কত এটা সঠিকটা আমার জানা নেই। তবে মোটামুটি একটা জমিনের সাব কল্লার জন্য মোটামুটি আপনার 10% মতো কি দিতে হয়, খড়টর ব্যাট ট্যাট নিয়ে দিতে হয়। যেমন আপনি যদি আমাদের এলাকা হলো হুজুর কাঠা প্রতি 20,000 টাকা। এখন আপনার কোনো কোনো এলাকা আছে 10 লাখ টাকায় 5%, 7%, 8%, 10% এরকম নির্ধারিত। তো সব এলাকায় জমি রেজিস্টার খরচ একরকম না, এই বিষয়টাও জানতে হবে। হয় এটা হইতে পারে। আচ্ছা যাক, আমরা দেখেন 12 নম্বর সম্পত্তির চৌহদ্দির বিবরণ। চৌহদ্দি মানে 4 দিক, ঠিক আছে। ওই যে উত্তরে কে আছে, পূর্বে কে আছে, দক্ষিণে কে আছে, পশ্চিমে কে আছে। এখানে এই যে উত্তরে 1250 নম্বর দাগ আছে, পূর্বে ভিন্ন সিট আরেকটা সিটের মধ্যে চলে গেছে, দক্ষিণে নিজে আছে, পশ্চিমে সরকারি রাস্তা আছে, এই যে দিয়ে দিল চৌহদ্দি। এরপর 13 নম্বরে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, অঙ্কে বা কথা, এটা তো আমরা আগেই জানছি। 14 নম্বরে শুধু পরিমাণটা জানতে চাইলে এখানে 13.5, মানে 13.5 শতাংশ। 13.5%। এখানে এক এক নজরে দেখলে 13 নম্বর পয়েন্টে দেখলে পারবেন, আর 11 নম্বর পয়েন্টে দেখলে সবকিছু জানা হয়ে যাবে একবার আপনি। মোটামুটি এই দলিলটার তফসিলটা জানা হয়ে যাবে। 14 নম্বরে হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিশোধের বিবরণ। এরপরে 15 নম্বর হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও পরিমাণ। 16 নম্বর কৈফিয়ত যদি তাকে। 17 নম্বর দলিল পাঠ করিয়া বা করাইয়া আমরা উহার মর্ম অবগত অবগত ও সম্মত হইয়া স্বাক্ষর করিলাম, স্বাক্ষর পর্ব আর কি। দাতাগণের স্বাক্ষর, গ্রহীতাগণের স্বাক্ষর, সাক্ষী নাম ঠিকানা স্বাক্ষর 18 নম্বর। এরপরে 19 নম্বরে শনাক্তকারী, মানে যে দলিল করবে, দলিল লেখকের নাম ঠিকানা। এরপরে আপনার 20 নম্বরে হচ্ছে কি হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক অবহিত হইয়া আমি নিম্ন স্বাক্ষরকারী অত্র দলিলের মুসাবিদা করিয়া বা লিখিয়া দিয়েছি, মানে দলিল লেখক এটা লিখে দিবে আর কি এইগুলা। 21 নম্বর হচ্ছে রাষ্ট্রপতির 1972 সনের 142 নং আদেশ, 1908 সনের নিবন্ধন আইনের সেকশন 52A এবং 1882 সনের সম্পত্তি হস্তান্তর আইনের সেকশন 53 অনুসারে প্রদত্ত হলফনামা পৃথক ফর্মে সংযুক্ত। এটা একটা মানে আর কি অঙ্গীকার নামা আর কি এখানে। অঙ্গীকার নম্বর আরজি দিয়ে দেবে। 22 নম্বর হচ্ছে সাব রেজিস্ট্রারের নাম ও পদবি সহ স্বাক্ষর। মোট কথা এই দলিলটা আপনি বুঝতে চাইলে এক নজরে আপনি দেখবেন, বা 11 নম্বর পয়েন্টটা, যে কোনো দলিলের তফসিল। 11 নম্বর পয়েন্টটা দেখবেন। সব যে দলিলগুলো আছে সবগুলোই কি শুধু বায়না দলিল ছাড়া, বায়নাটা তো আসলে কোনো ওরকম দলিল না, এটা তো অ্যাডভান্সের একটা আর কি। এছাড়া যে দলিলগুলো আছে, হেবা দলিল, আপনার সুলেনামা দলিল, সাব কবলা দলিল, এগুলোর আপনি 11 নম্বরে এটা দেখবেন, তফসিলটা দেখবেন 11 নম্বর পয়েন্টটা, তাহলে আপনি আপনার এই জমিটার সম্পর্কে দাম ঠিকানা, দাম টাম সবকিছু মোটামুটি জানতে পারবেন। আমার একটা তো এখন প্রশ্ন ছিল। জি বলেন বলেন। একটা তো হচ্ছে এই মানে আমি একটা কিছুদিন আগে জমি ত্যাগ করছি, হেবা নিছি আর কি। এখন চৌহদ্দি উল্লেখ করা হয় নাই। এখন চৌহদ্দি যে উল্লেখ করা হয় নাই, এটা কি বড় ধরনের কোনো সমস্যা হবে বলে আপনার জানা আছে কি? পৈতৃক সম্পত্তি চৌহদ্দির আর কি, কি পৈতৃক দলিল সম্পত্তি। লেখকে উল্লেখই করে নাই। না, আর আমি তথ্যটা দিতে পারি নাই। আমি যখন করছিলাম তখন আমার এই সম্পর্কে ধারণা কম ছিল আর কি। এটা পৈতৃক সম্পত্তি, অন্যজনের কাছ খুব থেকে কিনি বেশি নাই। একটা ঝামেলা হবে না, কারণ দাগ নাম্বার তো লেখাই আছে।
হ্যাঁ ওয়ারিশন দিয়ে আপনার রাখবেন। মৌজা নাম্বার, ডাক নাম্বার এগুলো লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তাহলে সমস্যা হবে না। আর একটা বিষয় যেটা হচ্ছে যেমন আমাদের দলিল এবং দখল একটা জায়গায় আছে, কিন্তু মাঠ রেকর্ডটা বিভিন্ন কয়েকটা দাগে হয়ে গেছে। এটা আমি করে নাই, পরে এগুলোর কি দলিল, নামজারি মিসকেস করতে হবে আর কি এগুলোর জন্য। হ্যাঁ, দলিল হয়েছে আপনার মাঠ রেকর্ড যে কয়েকটা দাগে সেই অনুযায়ী, কিন্তু মূল দলিল এবং দখল একই জায়গায়, কিন্তু মাঠ রেকর্ড বিভিন্ন জায়গায় হওয়া আমি বুঝি নাই। সরকার বিভিন্ন জায়গাতেই এটা কাওলা করছে আর কি, বিভিন্ন দাগ উঠায় দেয়। ও, এখন তো দলিল হয়ে গেছে, এখন এটা সমস্যাটা সমাধান করবো আচ্ছা আমি। একটা কথা, আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে আমাদের এই আমরা কম্পিউটারে কিভাবে জমি মাপবো সেটার বিষয় আর কি। তো এখন আমাদের 46, 47, 48তম ব্যাচের যে যারা কে কে আছেন? আমি 49 স্যার আমি আছি 46তম। আমরা যারা শেষে তারা তো কত 39 না? হ্যাঁ 49। 49। 49। আপনারা হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরটা তো চলবেই। আর আজকে আর কি আমাদের 47, 48, 49তম ব্যাচ, 47, 48তম ব্যাচের কি হবে, শেষ হয়ে যাবে আর কি। এরপরে চাইলে আপনারা ফেসবুকে আমাদের লাইভ ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ, কিন্তু আজকে আপনাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের পরীক্ষা হবে কবে? পরীক্ষা 47তম ব্যাচ। পরীক্ষাটা ইনশাল্লাহ আমি জানাই দিব, আপনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ একটা নির্ধারণ করবো ইনশাল্লাহ। এখন একটু বলেন, একজনে ওই যে 46তম ব্যাচ কে জানি বললেন? মুজাফফর। আচ্ছা মুজফ্ফর ভাই, আপনি জি আমাদের বলেন। কোর্সটা করে মোটামুটি কি শিখলেন? আর যেটা রয়েছে আমি এটা দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ করে দিব। আপনি কতটুকু শিখলেন? আমি আগে